জুড়ে আর্তনাদ, রাজপথে লাখ লাখ মানুষ। সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে 40 দিনের শোক, এক সপ্তাহ সরকারি ছুটি। মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে দফায় দফায় তেহরানের পাল্টা আঘাত। সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। পাকিস্তান ও ইরাকের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ। করাচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত 9। বাগদাদেও ব্যাপক সহিংসতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এরই মধ্যে ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। খামেনির মৃত্যুতে ইরানে 40 দিনের শোক ও 7 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم باید دست دراز کنیم طرف آمریکا। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ৩৭ বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। ১৯৮১ সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট ৬ জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। এছাড়া ইরানের সেনাবাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। ক্ষমতার শূন্যতা সামাল দিতে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদ রয়েছেন। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে ইরান জুড়ে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রবিউল, ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথভাবে যে সংঘাতটি হয়েছে, এটি সর্বশেষ কি কি খবর আছে আপনার কাছে? ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আমরা এরই মধ্যে প্রতিবেদনটিতে যেমনটি দেখলাম, কিন্তু এই হামলার পরে অর্থাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু ক্ষোভে ফুঁসছে গোটা মধ্যপ্রাচ্য। শুধু ইরান নয়, ইরানের পাশাপাশি অন্যান্য যে দেশগুলো রয়েছে, বাহরাইন, ইরাক, বিশেষ করে শিয়া অধ্যুষিত যে দেশগুলো, এই দেশগুলোতে কিন্তু বড় ধরনের বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র বিরোধী। আমরা যদি বলি যে ইরানে এই মুহূর্তে লাখ লাখ মানুষ রাজধানী তেহরান সহ ইমফাল বিভিন্ন জায়গায় কিন্তু জড়ো হয়েছে, তারা বিক্ষোভ করছে এবং পাল্টা যে প্রতিশোধ, সেই প্রতিশোধের দাবি তুলছে। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই যে এখন পর্যন্ত যে মার্কিন এবং ইসরায়েলের যে যৌথ হামলা, সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন এবং তার পুরো পরিবার অর্থাৎ তার কন্যা, জামাতা, এছাড়া নাতিও নিহত হয়েছে। এবং শুধু পরিবার নয়, এই হামলায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ এই হামলায় ইরানের যে সর্বোচ্চ নিরাপত্তার যে কর্মকর্তারা রয়েছিলেন, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যে নেতারা, তারাও মারা গেছেন। মানে ইসরায়েলের হামলা তারা যে টার্গেট করেছিল, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেই টার্গেট অনুযায়ী তারা এখন পর্যন্ত
সফল বলা যেতে পারে। হতাহতের কি খবরাখবর আছে? হতাহত এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যেটা হলো যে পশ্চিম ইরানে সেইখানে একটি স্কুলে আমরা জানি গতকাল হামলা চালিয়েছিল, সেখানে এখনও হতাহতের সংখ্যা বাড়ছে, বলা হচ্ছে যে 2-2.5 শতাধিক বা 2 শতাধিক নিহতের সংখ্যা ছাড়ছে। আরেকটি বিষয় যে আয়াতুল্লাহ খামেনির পরে মৃত্যুর কারণে সেখানে কিন্তু 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তেহরান সহ বিভিন্ন জায়গায় মিছিল তো রয়েছেই। এখন এই যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু মধ্যপ্রাচ্যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইরান কিন্তু পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এরই মধ্যে আমরা জানি যে প্রথমবারের মতো কিন্তু ওমানেও হামলা চালিয়েছে, ওমানের বন্দরে হামলা চালিয়েছে, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে, এছাড়া বাহরাইনেও আমরা সর্বশেষ হামলা চালিয়েছি। শুধু ইরান নয়, ইরানেও কিন্তু ইসরায়েল এবং পাল্টা হামলা অব্যাহত রেখেছে। আমরা যখন আলোচনা করছি থেকে এই সংঘাতের আরো তথ্য উপাত্ত জেনে নেব, তার আগে এই সংঘাতের বিষয় নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নজিরবিহীন হামলা শুরু করেছে তেহরান। ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠছে কাতার, জর্ডান ও কুয়েত। ইরানের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটি লক্ষ্যবস্তু করে 6ষ্ঠ দফার পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে 6ষ্ঠ দফার পাল্টা এই হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলোতে। এছাড়া তেল আবিবের হাকিরিয়া কমান্ড সদর দপ্তর সহ ইসরায়েলের কয়েকটি স্থানকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার টার্গেট করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় একই ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে মার্কিন ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন কনসুলেটের কাছে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। এই হামলার আশঙ্কায় ইরবিলের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে গেছে। ইরানের হামলার পর ইসরায়েল জুড়ে এখন শুধুই সাইরেনের শব্দ। রোববার সকাল থেকে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজছে। জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা আম্মানের আকাশে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান আরও বড় ধরনের হামলা চালাতে পারে। এর আগে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রবিউল, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। যাচ্ছি তার কাছে। ডক্টর আনিসুর রহমান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। জি ডক্টর আনিসুর রহমান, ইরানে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে সংঘাত করেছে সেটি নিয়ে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই, কিছু বিশ্লেষণ জানতে চাই। যেমন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর আঞ্চলিক রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংকটটি একটি বৃহৎ সংকটের দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো একটু নিরাপত্তার হুমকির মুখে পড়েছে, কারণ ইরানের এইবারের অ্যাটাকটা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমেরিকা যে নৃশংসতার পরিচয় দিয়েছে, সেটা ইরানের মানুষ কিন্তু আপনার হলো যে মাথা নোয়ানোর জাতি না। আর ইরান হলো এইবার তার যে মিলিটারি ওয়েপন্সগুলো আছে, এই লেটেস্ট যে ওয়েপনগুলো, ওই ওয়েপনগুলো তারা ব্যবহার করবে। আপনারা জানেন যে সর্বশেষ ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হলো, ওই যুদ্ধের মধ্যে ইরান তার মিলিটারি এক্সেলেন্স, যেটা মিলিটারির যে পাওয়ার, সেটাকে তারা প্রকাশ করেছিল। কিন্তু এইবারের মিলিটারি অভিযানটা ব্যাপক এসকালেশন করবে ইরান। কারণ হলো মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলো হবে ইরানের প্রধান লক্ষ্যবস্তু এবং ইসরায়েলে তারা অ্যাটাক করবে। সুতরাং যে সমস্ত দেশগুলোতে এই মার্কিন ঘাঁটি আছে, সবগুলোই মুসলিম কান্ট্রি,
এবং শিয়া অধ্যুষিত ইরান আর হচ্ছে সুন্নি অধ্যুষিত মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রসমূহ। এই ইরান কিন্তু ডিক্লেয়ার দিয়েছে অন্যান্য রাষ্ট্রসমূহে তারা অ্যাটাক করছে না, তারা অ্যাটাক করছে বেসিক্যালি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে। সুতরাং এই যে সংকট তৈরি হলো এবং এই সংকটে আপনার বিশ্ব অর্থনীতি, বিশ্ব সামরিক চুক্তি, বিশ্ব রাজনীতিতে ব্যাপক ধরনের প্রভাব পড়বে বলে আমরা আপাতত ধরে নিচ্ছি। এবং এই যে আক্রমণ, এই আক্রমণটা যদি আপনার দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে এটার প্রভাব হবে অনেক দীর্ঘস্থায়ী। আর যদি নেগোসিয়েশনের মাধ্যমে এই আক্রমণটাকে বা এই যুদ্ধটাকে অল্প দিনের মধ্যে থামিয়ে দেওয়া যায়, দ্যাট উইল বি গুড ফর দ্য হিউম্যান ওয়ার্ল্ড। সমস্ত পৃথিবীর জন্য এটা ভালো হবে। জি, ডক্টর আনিসুর রহমান, আবার জানতে চাই যে ইরানের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যে বিশেষজ্ঞ পরিষদ এবং অস্থায়ী 3 সদস্যের পরিষদ গঠন করা হয়েছে এটি কতটুকু ভূমিকা রাখতে পারে? এখনো এখানে দেখেন দুইটা পার্সপেক্টিভ। একটা হলো যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আজকে মৃত্যু হয়েছে, এখন এই ইরানের ধর্মীয় নেতা সিলেকশন হবে। এবং এটা আপনারা জানেন যে শিয়া ধর্মের যে বিশ্বাস, শিয়াদের যে ধর্মীয় এবং রাজনৈতিক বিশ্বাস, তারা ইমামতে বিশ্বাস করে, সেই ইমামের নেতৃত্বে ইরানের সার্বভৌমত্ব ক্ষমতা থাকে। আর একটা হলো যে আমেরিকা এবং ইসরায়েল কি চেয়েছে, আমেরিকা এবং ইসরায়েল চেয়েছে ইরানকে একটা নেতৃত্ব শূন্য জায়গায় নিয়ে আসা, ইরানকে নেতৃত্ব শূন্য করে দেওয়া এবং সেখানে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট তৈরি করা। এবং এটা দেখবেন যে আমেরিকা খুব তাড়াতাড়ি একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট, এটা ইরানের মধ্যে হতে পারে, ইরানের বাইরে হতে পারে, মানে বাইরে যারা বিদ্রোহী ইরানিরা আছেন, বিশেষ করে রেজা শাহ পাহলভীর বংশধর প্যারিসে আছেন, তারা হচ্ছেন প্রো আমেরিকান এন্টিটিস। সুতরাং এই প্রো আমেরিকান এন্টিটিসদের মাধ্যমে আমেরিকা একটি প্রো আমেরিকান গভর্নমেন্ট করতে পারে। আর অন্যদিকে বিপ্লবী গার্ড বা ইরানের সাধারণ মানুষ বা ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক যে ইমামতের যে ব্যাপারটা আছে সেটাও ইরানে খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে। কারণ ইরান সার্বভৌমত্বের ব্যাপারে তারা ইসলামী ইমামতে বিশ্বাস করে, শিয়া ইমামতে বিশ্বাস করে। সুতরাং এটা তারা অচিরেই নির্বাচন করবে এবং নির্বাচন করে যুদ্ধটাকে তারা লং রানে সাস্টেইন করার চেষ্টা করবে। ডক্টর আনিসুর রহমান, আমরা যেমনটি দেখছি যে ইরানের পাশাপাশি এই হামলার প্রতিবাদে অর্থাৎ খামেনি হত্যার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে ওই সব দেশগুলোর সরকার পরিবর্তন বা সেই শাসন ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে কিনা, কি বলেন, আপনি কি মনে করেন? দেখুন, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর প্রত্যেকটা রাষ্ট্রের পলিটিক্যাল ডিসকোর্সগুলো ডিফারেন্ট। এখানে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে প্রো আমেরিকান সরকার আছে, যারা আমেরিকা পন্থী সরকার, বাট পিপলস পারসেপশনটা ডিফারেন্ট। যেমন ধরুন, আজকে শিয়া একজন ইমামকে হত্যা করেছে, বাট সুন্নি মুসলিমরা পাকিস্তান থেকে দেখেন, আফগানিস্তান দেখেন, ও সৌদি আরব বলেন বা সিরিয়া বলেন এবং তুরস্ক বলেন, সব জায়গায় কিন্তু সাধারণ মানুষরা সরকার বিরোধী না, এখানে আমেরিকা বিরোধী একটা স্লোগান তারা দিচ্ছে এবং আমেরিকান এম্বাসিগুলোকে তারা অ্যাটাক করছে। এটা হলো একটা পিপলস পারসেপশন গুলো রাষ্ট্রের মধ্যে ততটা অ্যাপ্লাই হয় না, কিন্তু স্টেট পারসেপশনটা কি আমাদের এটা বুঝতে হবে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর স্টেট পারসেপশন হচ্ছে লয়াল টু দ্য আমেরিকান অথরিটি, আমেরিকানদের কাছে তারা লয়াল থাকতে চায়, আমেরিকার যে উইশটা আছে আমেরিকার উইশটিকে তারা এক্সিকিউট করতে চায়। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড। এটাই হচ্ছে মুসলিম বিশ্বের প্রবলেম এবং সংকট। অন্যদিকে আরেকটা সাইড আছে, সেটা একটু আপনাদেরকে একটু এক্সপ্লোর করতে হবে আমাদের। সেটা হলো যে এখানে একটা নেগোসিয়েশন প্রক্রিয়া চলতে পারে, এই নেগোসিয়েশনের লিড দিতে পারে তার্কি, কারণ তার্কির সাথে আপনার গালফ স্টেটের সম্পর্ক খুবই ভালো এবং খুব রিসেন্টলি সৌদি আরবের সাথে তার্কি সম্পর্কটা ভালো হয়েছে। সুতরাং তার্কি একটা নেগোসিয়েশন রোল প্লে করতে পারে। অন্যদিকে তার্কি হচ্ছে আপনার ন্যাটোর সদস্য, সো তার্কির নেগোসিয়েশন রোলটা থাকবে। আরেকটা বিষয় হলো এখানে রাশিয়া এবং চায়নার সরাসরি ইনভলভমেন্ট নাই, কিন্তু রাশিয়া এবং চায়না আপনার কোনো না কোনোভাবে ইরানকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবে। কারণ মধ্যপ্রাচ্যে ইরানকে ধ্বংস করার মানে হলো মধ্যপ্রাচ্যে আর কোনো শক্তি থাকলো না যে শক্তিটাকে ইসরায়েল এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং ইরানের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবারও ফিরছি আলোচনায়।
রবিউল, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। আমরা তার কাছ থেকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ শুনছিলাম। আপনার কাছ থেকেও একটা বিষয় জানতে চাই যে মাসুদ পেজেশকিয়ান যে কঠোর প্রতিশোধের বার্তা দিয়েছেন, এটি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে কিনা? হ্যাঁ, খামেনির মৃত্যুর পরে ইরান কিন্তু বলেছে তারা বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে। তারা মুখে এটা বলেছে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের হামলা এখন পর্যন্ত গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাইনি। তবে তার এই বক্তব্যের পরপরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যদি তারা পাল্টা হামলার চেষ্টা করে তাহলে ইরান এমন একটি হামলা দেখবে যে হামলা তারা অতীতে কখনো দেখেনি। এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। এখন কথা হলো যে এই যুদ্ধটা আসলে কি চলতেই থাকবে নাকি দ্রুত বন্ধ হয়ে যাবে? আমরা একটু দেখে চাই যে আরও কিছু তথ্য আছে। ইরানের প্রতিশোধের নেয়ার অঙ্গীকার ইরানের রেভলিউশনারি গার্ডসের, তারাও কিন্তু বলেছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি হামলা চালিয়েছে ছোট ছোট, এবং মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনা সহ যেগুলো রয়েছে সেখানে হামলা চালিয়েছে, এবং সবগুলোতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। আরেকটি বিষয় আমি বলে রাখি যে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে আঞ্চলিক উত্তেজনা বাড়বে। যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং বিভিন্ন জায়গায় আমরা জানি যে হামলা হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ কাতারে প্রায় অব্যাহত রয়েছে হামলা, এবং সেই হামলাগুলো হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, বহুতল ভবন, বিমানবন্দর, এই ধরনের স্থাপনাগুলোতে হামলা হয়েছে। এখন আরেকটি বিষয়, এবং ইরানের যে হামলা, সেই হামলার পরে কিন্তু ইসরায়েলে অনবরত সাইরেন বেজে যাচ্ছে। তারা হামলার সম্ভাবনা তৈরি হলেই বিভিন্ন শেল্টারে চলে যাচ্ছে এবং নাগরিকদের সতর্ক করা হচ্ছে। এখন এই যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু যুদ্ধের প্রভাবটা কিন্তু দীর্ঘমেয়াদী পড়তে পারে। আরেকটি বিষয় যে আমরা যেটা বলেছিলাম যে ইরানেও হতাহতের সংখ্যা বাড়ছে। এখন এই যুদ্ধের ভয়াবহতা আরও দীর্ঘ হলে কিন্তু পুরো অঞ্চলেই কিন্তু ছড়িয়ে পড়তে পারে। জি রবিউল, আমরা আপনার কাছ থেকে জেনে নিলাম। আবারও আসবো আলোচনায়। ইরানের ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ মৃত্যুবরণ করেছেন। তার বর্ণাঢ্য, তার উত্তরসূরি হিসেবে ধর্মীয় নেতার দায়িত্ব পালন করছেন। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা যাচ্ছি সেখানে। این کسی که این موشک رو یکی از موشک‌های ما পশ্চিমা আধিপত্যবাদ আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আর গর্জে উঠবে না এই দারাজ কণ্ঠ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় থেমে গেল আয়াতুল্লাহ আলী খামেনির আপোষহীন লড়াই। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্ম আয়াতুল্লাহ আলী খামেনির। বাবা ছিলেন একজন প্রখ্যাত মুসলিম আলেম এবং জাতিগতভাবে আজেরি। মা খাদিজা মীর দামাদি ছিলেন একজন নিবেদিত প্রাণ কোরআন পাঠক ও সাহিত্যপ্রেমী, যিনি ছেলের মনে সাহিত্যের প্রতি অনুরাগ জাগিয়ে তুলেছিলেন। 1979 সালের ইসলামী বিপ্লবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন আলী খামেনি। শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে বারবার কারাবরণ করলেও দমে যাননি রাজপথের লড়াকু সৈনিক। বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে শক্তিশালী করতে পালন করেন মুখ্য ভূমিকা। 1981 থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর খোমেনির মৃত্যুর পর তিনি অভিষিক্ত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে। দীর্ঘ 37 বছরের শাসনামলে অসংখ্যবার খামেনির জীবন নাশের চেষ্টা চালানো হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হন তিনি, যার ফলে তার ডান হাতটি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়। তবুও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। খামেনির আমলেই ইরান সামরিক দিক থেকে অভাবনীয় সাফল্য অর্জন করে। অত্যাধুনিক মিসাইল, ড্রোন ও সমরাস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে দেশটি, যা পশ্চিমা বিশ্বের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। একাধিকবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়ে তিনি প্রমাণ করেছেন মার্কিন আধিপত্যবাদকে তোয়াক্কা করেন না। ঘনিষ্ঠ সহযোগী কাশেম সোলাইমানি ও ইব্রাহিম রাইসিকে হারানোর শোকেও তিনি ছিলেন অটল ও অবিচল। অবশেষে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতি ঘটল আলী খামেনির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারের দক্ষিণাঞ্চলে জান্তা সেনা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই। চেকপোস্ট দখলে মরিয়া দুই পক্ষ। সাগাইংয়ে বিমান হামলায় আহত বেশ কয়েকজন বেসামরিক। আবারও ফিরছি ইরান যুদ্ধের আলোচনায়। রবিউল, আপনার কাছ থেকে জানতে চাই যে খামেনিকে হত্যার জন্য এই যে পরিকল্পনা, এটির জন্য শনিবার সকালকেই কেন বেছে নেয়? সুন্দর একটি প্রশ্ন।
আমরা জানি সবসময় ইসরায়েল রাতের বেলা হামলা চালায় যুদ্ধ বিমানের মাধ্যমে, কিন্তু এবার সকালে হামলা চালিয়েছে। এইটির হামলার উপর হামলাটি নির্ভর করেছে সম্পূর্ণ গোয়েন্দা তথ্যের উপর। কারণ তারা এই হামলার আগে বেশ কিছুদিন থেকেই, অর্থাৎ দীর্ঘদিন থেকেই তারা ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে টার্গেট করেছিলেন এবং তাকে সবসময় নজরদারির মধ্যে রেখেছিলেন। তিনি কোথায় যাচ্ছেন, কখন কোথায় কি করছেন এবং তার যে কর্মসূচি সারাদিনের, এগুলো গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা সংগ্রহ করতেন গোয়েন্দাদের মাধ্যমে। এখন এই আয়াতুল্লাহ আলী খামেনির শনিবার সন্ধ্যায় সরকারি একটি বৈঠক করার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি তারা কোনো কারণে সকালবেলা নিয়ে আসে এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রথম টার্গেটই ছিল তাদের শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, এবং সেই কাজটি তারা করেছে। প্রথমেই সরকারের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে টার্গেট করার জন্যই প্রথম হামলাতেই তার উপর নিক্ষেপ করা হয়েছে। কেননা হামলা যদি শুরু হয়ে যায় তাহলে তিনি আত্মগোপনে চলে যেতে পারেন, তখন তাদের যে লক্ষ্য পূরণ সেটি হয়তো কঠিন হয়ে যেতে পারে। আর এ কারণেই তারা হামলার জন্য এই শনিবার সকালটিকে বেছে নিয়েছে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আরও জানতে চাই যে আমরা একটু দেখবো, আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখতে চাই। যে ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আগেই বলেছি যেটা, যে পাল্টা আঘাত করলে তাদের উপরে এমন একটি শক্তি প্রয়োগ করা হবে যা আগে কখনো দেখা যায়নি। এই হামলার পর ইরানের সাথে কূটনৈতিক আলোচনা সহজ হবে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি এই হামলার মাধ্যমে, আমরা কিন্তু এই যুদ্ধ বা সংঘাত শুরুর আগে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলেছে যে তারা সীমিত আকারে হামলার কথা ভাবার কথা বলেছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু আমরা দেখলাম যে না, তারা একেবারে সর্বশক্তি প্রয়োগ করলো। আরেকটি বিষয় যে চীন উদ্বেগ জানিয়েছে। আমরা কিন্তু এই সংঘাতে চীন এবং রাশিয়ার যে ভূমিকা সেটি কিন্তু খুবই নীরব ভূমিকা, তারা খুব বেশি আওয়াজ দিচ্ছে না, কিন্তু চীন শুধু উদ্বেগ জানিয়েছে এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান বা তাদের মেনে চলার কথা বলেছে। কিন্তু এই হামলার কারণে, সংঘাতের কারণে বৈশ্বিক যে জ্বালানি ব্যবস্থা সেটির কিন্তু একটা বড় প্রভাব পড়বে। রোজা, আমরা জানি যে হরমুজ প্রণালী কিন্তু বিশ্ব বাণিজ্যের, বিশেষ করে জ্বালানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুট, এবং সেই রুট ইতিমধ্যে ইরান কিন্তু বন্ধ করে দিয়েছে। আবারও ইরান যুদ্ধের আলোচনা। রবিউল, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতিতে কি ভূমিকা নিতে পারে? হ্যাঁ, এই আলোচনা যাব, কিন্তু তার আগে একটু আপনি খবর দিয়ে রাখি। এই মুহূর্তে সর্বশেষ খবর যেটি হলো যে ইরানের যে লিডারশিপ কাউন্সিল, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যারা সরকারের নেতৃত্ব দেবে সেটার একটি গঠন করা হয়েছে, যেটা লিডারশিপ কাউন্সিল নামে। সেখানে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, আলীরেজা আরাফি নামে একজনকে এই লিডারশিপ কাউন্সিলে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আলীরেজা আরাফি যে ইরানের গার্ডিয়ান কাউন্সিল, সেই গার্ডিয়ান কাউন্সিলের কিন্তু অন্যতম নেতা। এখন আপনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির কী প্রভাব পড়বে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি আমরা দেখেছি যে কংগ্রেসে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। তারা বলেছেন যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অযথা একটা ঝুঁকি নিতে হয়েছে এবং এই ঝুঁকির হয়তো ভবিষ্যতে বড় কিছু হতে পারে, এই ধরনের সমালোচনা করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে যুক্তরাষ্ট্রের যে সাধারণ মানুষ, মাত্র 23% মানুষ কিন্তু ট্রাম্পের এই হামলা, সেই অভিযানের পক্ষে মতামত দিয়েছে। বাকি অর্থাৎ অধিকাংশ লোকই কিন্তু এর বিরুদ্ধে মতামত দিয়েছে। আরেকটি বিষয় যে জাতিসংঘে আমরা জানি যে গতকাল রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হয়েছে, যে বৈঠকের আহ্বান করেছিল ফ্রান্স এবং ওমান, সেই সঙ্গে রাশিয়াও যুক্ত ছিল, এবং সেখানে এই হামলার বিষয়ে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের যে সনদ, সেই সনদের লঙ্ঘন বলে অনেকে মন্তব্য করেছেন। তবে বেশিরভাগ, বিশেষ করে পশ্চিমা যে দেশগুলো রয়েছে, এই পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পক্ষেই মতামত দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছে যে ট্রাম্পের এইখানে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থের চেয়েও বেশি এই হামলার সফল যেটা পেয়েছে সেটা হলো ইসরায়েল চাচ্ছিল যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ুক এবং ইরানে সরাসরি হামলা চালাক, এবং শেষমেশ আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমনই একটি দেখলাম, এবং ইসরায়েল যেটা চেয়েছিল সেটাই হলো। রবিউল, আপনাকে ধন্যবাদ তথ্য উপাত্ত উপস্থাপন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। গত একদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর পূর্বাঞ্চলে প্রায় 150 স্থানের সম্মুখ লড়াই সহ কয়েকটি জায়গায় বিমান হামলার ঘটনা ঘটেছে। যদিও রুশ সেনাদের প্রায় অর্ধশত হামলা প্রতিহতের দাবি করেছে কিয়েভ, পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই চলছে সংঘাত বন্ধের পরবর্তী বৈঠকের প্রস্তুতি। ক্রেমলিন জানিয়েছে চলতি মাসে আবুধাবিতে সংলাপ হওয়ার সম্ভাবনা আছে।
মিয়ানমারের দক্ষিণাঞ্চলে জান্তা সেনা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। তানিনথারি অঞ্চলের সীমান্তে চেকপোস্ট দখলে দুপক্ষের মধ্যে সংঘাত হয়েছে। অন্যদিকে সাগাইং অঞ্চলের গত 2 দিনের বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম জানায় রাজ্যটির একটি বাজার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই ঘটনায় আহতদের সবাই বেসামরিক বলে জানা গেছে। আহতের সংখ্যা দ্রুত বাড়ছে। Because there ডানপন্থী সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল চেয়ে শনিবার বিক্ষোভ র্যালি করেছে পর্তুগালের হাজারো শ্রমজীবী। ব্যাপক আন্দোলনের মুখেও কর্মজীবীদের নানা অধিকার খর্ব করা এই প্রস্তাব বাতিল না করার নিন্দা জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভে অংশ নেন দেশটিতে বিভিন্ন খাতে কাজ করা প্রবাসী বাংলাদেশিরাও। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ ছিল আন্তর্জাতিক সময়।